নমস্কার, আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। যারা পিএসসি বা এসএসসি দেবে ভাবছো তাদের জন্য আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি চণ্ডীমঙ্গল কাব্য থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, যারা পিএসসি দেবে ভাবছো, এই কিছুদিন আগেই একটা খবর বার হয়েছিল যে পিএসসির পরীক্ষা হবে। তা পিএসসির সিলেবাস অনুযায়ী আমি ক্লাসগুলো করাচ্ছি। এর আগেও আমি ক্লাস দিয়েছি, সমাজ থেকে দিয়েছি, মঙ্গল কাব্য থেকে দিয়েছি, মানে মনসা মঙ্গল কাব্য থেকে দিয়েছি। যারা এখনো ওই ভিডিওগুলো দেখোনি তারা ওইগুলো প্লে লিস্টেই পেয়ে যাবে। পিএসসি বা এসএলএসটি বলে যে প্লে লিস্ট আছে, ওখানে পাবে, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি ভিডিওগুলো পিন করে রাখবো, প্রথমেই তোমরা পেয়ে যাবে। আর যারা পিএসসির কোশ্চেন দেখতে চাও, 2013 সালের কোশ্চেন, 2015 সালের কোশ্চেন সব আলোচনা করা আছে, সব পেয়ে যাবে। কমেন্ট সেকশনে চলে যাও, ওখান থেকে দেখে নিও কেমন কোশ্চেন হয়, কি প্যাটার্ন, কেমন কঠিন হয়, সব পাবে। চলো শুরু করি। দেবী চণ্ডীকে কি কারণে পূজা করা হতো? দেখো, দেবী চণ্ডীকে সন্তান উৎপাদন বা গর্ভধারণ বা সন্তান কামনা, ফসল উৎপাদন, কুষ্ঠ রোগ নিরাময়, সবগুলোই। দেখো, দেবী চণ্ডীকে এই গর্ভধারণ বা সন্তান কামনার জন্য পূজা করা হতো, বা সন্তান পাওয়ার জন্য পূজা করা হতো। আর ফসল উৎপাদন, কুষ্ঠ রোগ নিরাময়, এগুলো ধর্মমঙ্গল, মানে ধর্ম ঠাকুরের জন্য, ধর্ম ঠাকুরকে পূজা করা হতো এর জন্য। নেক্সট, দেবী চণ্ডী কোন জাতির পূজ্য দেবী ছিলেন? দেখো, এটা খুব ভালো কোশ্চেন। অস্ট্রিক জাতি, দ্রাবিড় জাতি, ভোটচুনীয়, না প্রাচীন হিন্দু? দেবী চণ্ডী কিন্তু দ্রাবিড় জাতির পূজ্য দেবী ছিলেন, মনসাও কিন্তু তাই। এই যত লৌকিক দেবদেবী আছে না আমাদের এই মঙ্গল কাব্যের, সব কিন্তু এই দ্রাবিড় যে উপজাতি, তাদের কিন্তু পূজ্য দেবী ছিলেন, এটা মনে রাখো। কালকেতু ও ফুল্লরা স্বর্গের পরিচয় কি ছিল, মানে স্বর্গে এরা কি নামে পরিচিত ছিল? দেখো, মালাধর, রত্নমালা, অনিরুদ্ধ, উষা, নীলাম্বর ও ছায়া, শিব পার্বতী। দেখো, কালকেতু আর ফুল্লরা হচ্ছে নীলাম্বর ও ছায়া নামে পরিচিত ছিল স্বর্গে, স্বর্গের দেবদেবী ছিল এই নীলাম্বর ও ছায়া। তারা শাপগ্রস্ত হয়ে কালকেতু ও ফুল্লরা রূপে জন্মগ্রহণ করে। এবার অনিরুদ্ধ আর উষাকে, এটা হচ্ছে লক্ষিন্দর আর বেহুলা। আর মালাধর রত্নমালাটা আমি তো অবশ্যই বলবো, নিচেই এই ধরনের প্রশ্ন পাবে তোমরা, সেখানে দেখে নাও। ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো। এনেছে তোমার স্বামী বাঁধি নিজ গুণে, এটা উক্তিটি কার? দুর্বলা দাসী, ফুল্লরা, দেবীচণ্ডী, ছদ্মবেশিনী দেবীচণ্ডী। দেখো, এই উক্তিটি কে করেছে? তোমরা এর পিছনে যদি গল্পটা জানো তাহলে সহজেই উত্তর করে দিতে পারবে। যখন কালকেতু ওই শিকারে যাবে, তখন সে শিকার না পেয়ে খুব হতাশ হয়ে ফিরে আসার সময় একটা স্বর্ণ গদিকা দেখতে হবে, সেটাই ওর ধনুকের ছেলায় বেঁধে নিয়ে চলে আসবে। এসে ওর স্ত্রী ফুল্লরাকে বলবে, আমি একটা যে নতুন একটা জিনিস এনেছি, তুমি বাইরে এসে দেখো। তারপরেই কালকেতু নদীতে চলে যাবে স্নান করতে। এমন সময় এসে দেখবে, ফুল্লরা এসে দেখবে একটা সুন্দর নারী ওর সামনে দাঁড়িয়ে। তখন তার পরিচয় জানতে চাইলে এই ছদ্মবেশিনী দেবী চণ্ডী বলবে, এনেছে তোমার স্বামী বাঁধি নিজ গুণে। তখন এই কালকে যখন ফিরে আসে, তখন আর একটা খুব সুন্দর লাইন বলবে যে, পিপিলিকা পাখা ওরে মরিবার তরে। এই যে লাইনটা খুব প্রচলিত একটা লাইন, পাহাড় ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে, এইটা ফুল্লরা কালকেতুকে বলবে। চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী, এই কয়টি কাহিনী প্রচলিত? তিনটি, চারটি, একটি, না দুটি? দেখো, চণ্ডীমঙ্গল কাব্যের দুটি কাহিনী, একটা ব্যাদ খণ্ড আর একটা বণিক খণ্ড। ব্যাদ বা প্রাকৃতিক খণ্ড বলা যায়। ইন্দ্রপুত্র নীলম্বরকে ব্যাদ সন্তান রূপে জন্মগ্রহণ করার অভিশাপ কে দেন? দেখো, আমরা জানি ইন্দ্রপুত্র নীলম্বর তো কালকেতু রূপে জন্মগ্রহণ করে, এই অভিশাপটা কে দেন? এখানেও একটা গল্প আছে। এইটা স্বয়ং ইন্দ্রদেব, দেবী চণ্ডী, না পার্বতী?
শিব। দেখো অনেকে ভাববে দেবী চণ্ডী দেয়, কিন্তু এটা সঠিক অ্যান্সার হবে না, এটা শিব দেয়। কারণ এই ইন্দ্রপুত্র নীলম্বর শিব পূজার জন্য ফুল আনতে আসবে, তখন দেবী চণ্ডী ওই ফুলের মধ্যে একটা পোকা হয়ে ঢুকে থাকবে। ফুলে যখন পুজো করার সময় শিবকে ওই পোকাটা কামড়ে দেবে, তখন নীলম্বরকে শিব প্রধান্বিত হয়ে এই অভিশাপটি দেবে যে সে কালকেতু রূপে বা ব্যাধ রূপে জন্মগ্রহণ করবে। সোনা রূপা নহে বাপা এ বেঙ্গা পিতল, ঘষিয়া মাজিয়া বাপু করেছ উজ্জ্বল। এটা তো খুব ভালো লাইন। দেখো এই পংক্তিতে, পংক্তিতে হবে, বানানটা ভুল আছে, পংক্তিতে হবে। পংক্তির টি হবে, পংক্তিটি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডে ব্যবহার করা হয়েছে? দেখো এইটা যারা জানো তারা সহজেই পারবে। আকৃতিক খণ্ড, বণিক খণ্ড, গ্রন্থ উৎপত্তির কারণ অংশে, না বন্দনা খণ্ডে? এটা গ্রন্থ উৎপত্তির এই, এটা আকৃতিক খণ্ডে হবে, কারণ এই আকৃতিক বা ব্যাধ খণ্ড, ব্যাধ খণ্ডে হবে। এইটা কখন? যখন কালকেতুকে ওই দেবী চণ্ডী অনেক মোহর এবং একটা আংটি দেবে, তখন কালকেতু নগর পত্তনের জন্য ওটা মুরারিশীল মানে একটা যে ধূর্ত বণিক তার কাছে নিয়ে যাবে, তখন ওই মুরারিশীল এই কথাটা বলবে। ধনপতি সওদাগর কোন নগরের বিখ্যাত বণিক ছিলেন? দেখো ধনপতি সওদাগর লখাইগড়, ঠেকুরগড়, গুজরাট নগরের, না উজানি নগরের? ধনপতি সওদাগর কিন্তু উজানি নগরের রাজা ছিলেন বা বিখ্যাত সওদাগর ছিলেন। গুজরাট নগরের রাজা কে ছিলেন? আমরা জানি কালকেতু। আর ঠেকুরগড়ের রাজাকে ইছাই ঘোষ, ওটা ওই ধর্মমঙ্গলে আছে। নেক্সট, স্বর্গের নর্তকী রত্নমালা মর্তরূপে কি রূপে জন্মগ্রহণ করেন? দেখো স্বর্গের নর্তকী রত্নমালা লহনা, ফুল্লনা, দুর্বলা দাসী, না ফুল্লরা? দেখো এই ফুল্লরা তো ছায়া, আর এটা হচ্ছে ফুল্লনা হবে। ওই গণপতি সওদাগরের দ্বিতীয় স্ত্রী, আর প্রথম স্ত্রী হচ্ছে লহনা, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে 2 নম্বর। আর দুর্বলা দাসী ওই ধর্মমঙ্গলের একটি চরিত্র। রত্নমালাকে, এইগুলো রত্নমালাকে মর্তে জন্মগ্রহণ করার জন্য কি অভিশাপ দিয়েছিলেন? এটাও দেখো, এটাও ভালো কোশ্চেন। দেখো এবার রত্নমালা তো খুল্লনা রূপে জন্মগ্রহণ করেছিলই, এবার সেই অভিশাপটা কে দিয়েছে? ইন্দ্রদেব, মনসাদেব, না চণ্ডীদেব? এইটাকে কে দিয়েছে? হবে না, এটা চণ্ডীদেবী হবে। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে? এটা বলো, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত, ময়ূর ভট্ট, মানিক দত্ত, না রামাই পণ্ডিত? দেখো কানাহরি দত্ত মনসামঙ্গলের, ময়ূর ভট্ট ধর্মমঙ্গলের, মানিক দত্ত চণ্ডীমঙ্গলের, রামাই পণ্ডিত ওই নিরঞ্জনের রুসমার লেখক, তার ধর্মমঙ্গলেরই একজন। মালদাহের ফুলবাড়ি গ্রামে কোন কবির জন্ম? কবির জন্ম দ্বিজ মাধব, মুকুন্দ চক্রবর্তী, মানিক দত্ত, ডিজে, ডিজে হবে, ডিজে রামদাস, দ্বিজ রামদাস। মালদাহের ফুলবাড়ি গ্রামে জন্ম আমাদের চণ্ডীমঙ্গল কাব্যের যে আদি কবি মানিক দত্তের জন্ম। মুকুন্দ চক্রবর্তীর কৌলীন পদবী কি ছিল? দেখো মুকুন্দ চক্রবর্তীর কৌলীন পদবী কি ছিল? যারা মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম জানো তারা বলতে পারবে। পিতার নাম কি ছিল? হৃদয় মিশ্র। এবার বলো মুকুন্দ চক্রবর্তীর পদবী কি ছিল? এটা মিশ্র হবে। আর দেব হচ্ছে কাশিরাম দাস, কাশিরাম দাসের। ওঝা কৃত্তিবাস, কৃত্তিবাস ওঝা, উপাধ্যায় থেকে এসেছিল ওঝা। হৃদয় মিশ্র মাতা কে ছিল? দৈবকী। যারা নোট করার দরকার নোট করে নাও। দেখো নতুন নতুন তোমরা তথ্য তো পাবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো অনেকে হয়তো ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো না বা লাইক কমেন্টও করো না, যে কি ভুল বা কিছু। তোমাদের এই লাইক সাবস্ক্রাইবই আমার কাছে ইন্সপিরেশনের কাজ করে। অবশ্যই তোমরা একটা কমেন্ট বা লাইক করলে ভালোই লাগে। আর সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো, নতুন নতুন ক্লাস পাবে।
তৈলবিনা কৈলু স্নান করিনু উদক পান, শিশু কাঁদে ওদনের তরে। ওদন মানে দুগ্ধ, হ্যাঁ, ভুলভাল কিছু মিনিং করে না। এইটা কার কাব্য থেকে এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে? মানিক দত্ত, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজমাধব না দ্বিজবংশী দাস? দেখো, এটা মুকুন্দ চক্রবর্তী যখন মাহমুদ শরীফের অত্যাচারে নিজের গ্রাম ছেড়ে দিয়ে চলে আসে পৈতৃক ভিটে, তখন কিন্তু নিজেই এই উক্তিটা করবে যে তৈলবিনা কৈলুসান করিনু উদক পান, শিশু কাতে ওদনের তরে। নেক্সট দেখো, এরকম অনেক নতুন নতুন তথ্য তোমরা পাবে। মুকুন্দ চক্রবর্তী তার অভয়া মঙ্গল কাব্যটি কার অনুপ্রেরণায় বা নির্দেশে রচনা করেন? এটা খুব ভালো কোশ্চেন, ভালো করে পড়ো, এবং সহজ কোশ্চেন কিন্তু একটু ট্রিকি কোশ্চেন। দেখো, বাঁকুড়া রায়, দিহিদার মাহমুদ শরীফ, মানসিংহ না রঘুনাথ রায়? এইটা কিন্তু যারা ভাবছো বাঁকুড়া রায়, তাদের অ্যান্সারটা ভুল। দিহিদার মাহমুদ শরীফ তো হবে না, এর অত্যাচারেই পালিয়ে এসেছিল, তাহলে এ তো অনুপ্রেরণা আর কোথা থেকে দেবে? মানসিংহ হবে না, মানসিংহ কিন্তু মুকুন্দ চক্রবর্তীর সময়কার রাজা, মানে ওই আকবরের সেনাপতি ছিল। এই মুকুন্দ চক্রবর্তী কিন্তু এই মানসিংহের আমলের, হ্যাঁ, এটা মনে রাখো, এটা একটা ভালো তথ্য। আর রঘুনাথ রায়ের অনুপ্রেরণায় কিন্তু এটা রচনা করে। বাঁকুড়া রায় কেন নয়? বাঁকুড়া রায়ের নির্দেশে মুকুন্দ চক্রবর্তী রঘুনাথ রায়ের কি হয়, শিক্ষক হন। এবার বাঁকুড়া রায়ের মৃত্যুর পরেই এই মুকুন্দ চক্রবর্তীকে রঘুনাথ রায় এই চণ্ডীমঙ্গল কাব্য রচনার নির্দেশ দেন। আর 9 বছর সময় লেগেছিল, এটা 9 বছর সময় লেগেছিল, এটা কিন্তু মনে রেখো। কাব্য রচনা করতে 9 বছর সময় লেগেছিল, এটা তথ্যটা একটু মনে রেখো। শাকে রস, রসবেদ, শশাঙ্ক গণিতা, কতদিনে দিলাগীত হরের বনিতা? পঙ্ক্তি থেকে মুকুন্দ চক্রবর্তীর কাব্য রচনা কাল সম্বন্ধে কি জানা যায়? দেখো, এই পঙ্ক্তিটা থেকে কাব্য রচনা কাল সম্বন্ধে, দেখো, যারা এইগুলো নির্ণয় করতে পারো না তাদের কাছে সহজ। 1499 খ্রিস্টাব্দ, 1499 শকাব্দ, 1477 খ্রিস্টাব্দ, 1577 শকাব্দ। যারা কিন্তু জানো তারা কিন্তু খুব ভেবেচিন্তে অ্যান্সার করো। আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি অপশানগুলো, আর কিছুই নাই। তোমাদের আমি একটু নির্ণয়টা শিখিয়ে দিই। দেখো, শশাঙ্ক গণিতাটা কিছু নয়। শশাঙ্ক কত শশাঙ্ক? শশাঙ্ক একজন। বেদ 4টে। রস কয়টা? দেখো, রস অনেক সময় 6টা ধরা হয়, আবার রস অনেক সময় 6টা ধরা হয়, আবার রসকে 9ও ধরা হয়। দেখো, 6 অথবা 9, আমি কিন্তু 9 ধরে করব। এইবার দেখো, এইগুলো এবার কিভাবে হবে? অঙ্কস্য, অঙ্কস্য বামাগতি, বামাগতি, এটার মানে কি জানো? এইটার মানে হচ্ছে তোমাকে অঙ্কটা বাম দিকে গিয়ে করতে হবে, মানে ক্রমশ বাম দিকে যেতে হবে। তাহলে এখানে কি পেলাম? 1 পেলাম। প্রথমে লিখে নাও অঙ্কস্য বামাগতি, আমি বাঁ দিকে যাব, প্রথমে এটা লিখে নাও। তারপরে 4, বাঁ দিকে যাচ্ছে কিন্তু, এটাই বলা হয় অঙ্কস্য বামাগতি। তারপরে 9, তারপরে আবার 9। এটা কি পেলাম? খ্রিস্টাব্দ নয় কিন্তু, এইটা পেলাম শকাব্দ, এটা পেলাম শকাব্দ, ঠিক আছে? এইবার 1499 শকাব্দ, দেখো এখানে যদি থাকে তাও ভালো, এখন 1499 শকাব্দ কিন্তু আছে। যদি শকাব্দ না থাকতো, এটা যদি না থাকতো, যদি সব খ্রিস্টাব্দ থাকতো, এটাও খ্রিস্টাব্দ, এটাও খ্রিস্টাব্দ, এটাও খ্রিস্টাব্দ, যদি সব খ্রিস্টাব্দ থাকতো তাহলে কি হতো? এর সঙ্গে আর কিছুই নাই, 7, 10, 8, 78 বছর জুড়ে দাও। 8 আর 9, 17, 7 হাতে থাকে 1, 10, 7, 7, আর হাতে থাকে 1, 4 আর 5। আশা করছি ভুল হয়নি, এইটা কিন্তু খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ লেখা বলে গেলাম, এটা খ্রিস্টাব্দ, 1577 খ্রিস্টাব্দ। সেই জন্য বললাম, যারা এইটা দেখে অনেকে হয়তো টিক মেরে দেবে, এটা কিন্তু শকাব্দ লেখা আছে, এটা ভালো করে ফলো করবে। আর
তোমরা যেটাই মুখস্থ করো সেটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে, এরকম ট্রিকি অপশন থাকবে। একদম সাইকোলজিক্যাল অপশন তোমাদের দেখে কিন্তু টিক মেরে চলে আসবে, দিয়ে বাড়ি এসে মিলাতে গিয়ে অনেকে দেখবে ভুল হয়ে গেছে। তাই আমি বলছি এইগুলো কিন্তু নির্ণয় করাটাও শিখে নাও। এই অঙ্কস্য বামাগতি মানে ডান দিক থেকে বামে যেতে হবে। কোন লিপি এই ডান দিক থেকে বামে যায় বলতো? ব্রাহ্মী লিপি না খরট্টি লিপি? আমাদের ব্রাহ্মী লিপি বাম দিক থেকে ডান দিকে যায়, আর খরট্টি লিপি কিন্তু এইরকম ডান দিক থেকে বাম দিকে আরবি লেখার মতো। মানিক দত্তের আমি করিয়ে বিনয়, করিয়ে নয় এটা করিনু বিনয় হবে, করিনু বিনয় যাহা হইতে হইল গীতপদ পরিচয়। এই উক্তিটি কোন কাব্যে পাওয়া যায়? মানিক দত্তরে আমি করিনু বিনয়, মানে মানিক দত্তকে আমি বিনয় করেছিলাম কাব্য রচনার জন্য, এটা যাহা হইতে হইল গীতপদ পরিচয়। এই উক্তিটি কোন কাব্যে পাওয়া যায়? দেখো, জাগৃতি মঙ্গল, অভয়মঙ্গল, দুর্গা মঙ্গল না চণ্ডী মঙ্গল, এই মঙ্গল চণ্ডীর গীত গ্রন্থে। দেখো এইটা তো পাওয়া যায় মুকুন্দ চক্রবর্তীর গ্রন্থ, সেটা অভয়মঙ্গল। দুর্গা মঙ্গল হবে না, দুর্গা মঙ্গল হচ্ছে আমাদের মানিক দত্তের লেখা, এটা মানিক দত্তের লেখা, প্রাচীন কবি। মঙ্গল চণ্ডীর গীত দ্বিজ মাধবের লেখা। আর জাগৃতি মন্ডলটা কি বলতো? জাগৃতি মন্ডলটা হচ্ছে, এই জাগৃতি মঙ্গলটা হচ্ছে এই কেতকা দাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল, এর অপর নাম হচ্ছে কেতকা দাসের কাব্যের নাম হচ্ছে জাগৃতি মঙ্গল বা মনসা মঙ্গল। মুকুন্দ চক্রবর্তী কোন পাশ্চাত্য কবিদের সঙ্গে তুলনা করা হয়? দেখো, এটা খুব ভালো কোশ্চেন, একটু দেখো চসারের সঙ্গে, ক্র্যাবের সঙ্গে, উপরের দুজনের সঙ্গে না হোমারের সঙ্গে? এখানে মুকুন্দ চক্রবর্তীকে এর সঙ্গেও এর সঙ্গে মানে উপরের দুজনের সঙ্গেই তুলনা করা হয়। কে করেছিল সেই কোশ্চেনটাও নিচে আছে। দেখো, এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন উপন্যাসিক হইতেন তাহাতে সমস্যা নাই বা সন্দেহ নাই। নিম্নের কোন কবির সম্পর্কে এমন মন্তব্য করা যায়? দেখো, বিজয়গুপ্ত, মুকুন্দ চক্রবর্তী, দ্বিজবংশী দাস, মনোরম চক্রবর্তী। দেখো, এটা অনেকেই জানে, ম্যাক্সিমাম জন। মুকুন্দ চক্রবর্তীর কাব্যেই প্রথম উপন্যাসের লক্ষণ পাওয়া যায়, উপন্যাসের লক্ষণ পাওয়া যায়। এইটা বলে, এই কথাটি বলেছিল শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার বঙ্গ সাহিত্য ও উপন্যাসের ধারা গ্রন্থে। মুকুন্দ চক্রবর্তীকে চসার ও ক্র্যাবের সঙ্গে কে তুলনা করেছিলেন? বললাম নিচে আছে। দেখো, মুকুন্দ চক্রবর্তীকে চসার ও ক্র্যাবের সঙ্গে তুলনা করেছিলেন বই নাই, এটা বি কাওয়েল, টমাস হার্ডি, জর্জ গিয়ারসন না মিল্টন? দেখো, এটা সঠিক অ্যান্সার বি কাওয়েল হবে, টমাস হার্ডি হবে না। জর্জ গিয়ারসন চর্যাপদের সঙ্গে যুক্ত, মিল্টন তো ইংল্যান্ডের একজন বিখ্যাত কবি, ওই যে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস উইকেন্ডের কবি, মধুসূদন একে নৈসর্গিক কবি বলেছিলেন। দেখো, মুকুন্দ চক্রবর্তীকে এই চসার ও ক্র্যাবের সঙ্গে তুলনা করা হয়, এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। এই 20টা কোশ্চেন আজ আলোচনা করালাম। নেক্সট পার্টে আরো কিছু কোশ্চেন আমি আলোচনা করাবো, তোমরা সঙ্গে থাকো। আবার ওই এক কথায় তোমরা হয়তো ভুলে গেছো সাবস্ক্রাইব করতে, আশা করছি এবার করেই দিয়েছো। আর লাইক আর কমেন্ট সেকশনে জানাও তোমাদের কোন কোন পার্টটা ভালো লাগলো, বা কোন কোন পার্টের যদি কোনো ভিডিও তোমরা আমাদের সঙ্গে চাও, আমি সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো। হোলি তো গতকাল হয়ে গেছে, তবুও শুভকামনা।